আজকের এই এপিসোডে আমরা শিখবো হচ্ছে কিভাবে হচ্ছে টাইপ টুল অর্থাৎ কিভাবে লেখালেখি করা যায়। টাইপ টুলের কাজটা শিখবো, ক্যারেক্টার দেখবো, প্যারাগ্রাফ দেখবো, এগুলো দেখবো। তো চলেন আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো আমাদের টাইপ টুল হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইপ টুল। তো আমরা যদি এটাতে একবার ক্লিক করি দেন হচ্ছে এই টুলটা ওপেন হয়ে যাচ্ছে, এবং আমি যদি এখানে ক্লিক করার পরে আমি হচ্ছে এখানে হচ্ছে আমি লিখলাম যে আর্ট ব্লাস্ট লিখলাম। আর্ট ব্লাস্ট লিখলাম, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। তো আর্ট ব্লাস্ট লিখলাম। তো আর্ট ব্লাস্ট লেখার পরে হচ্ছে এখানে আমি এটা মিডল এলাইন করলাম। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা লেখা গেল। তো এখন এটা আমরা সাইডে রাখি। তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফের বিষয়টাতে আসি। লেখা তো এইভাবে লিখতে হয়, কিভাবে কি সেটা তো এখন আমরা হচ্ছে এটা একটু ভিতরে এরিয়া টাইপ টুল আছে, টাইপ অনে পাথ আছে, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল নহলে পাথ, টাচ টাইপ টুল। তো এগুলো আছে, এগুলো আমরা একটা করে দেখি। তো এরিয়া টাইপ টুলটা কি? তো আমরা এর আগে হচ্ছে একটা শেপ নিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে থেকে হচ্ছে আমি এখানে একটা শেপ নিচ্ছি। তো এই শেপটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার একটা এরিয়া, ঠিক আছে? তো এখন ইলাস্ট্রেটরে আমাদের অনেক সময় দরকার পড়তে পারে যে একটা একটা বক্স থাকলে ওই বক্সের মধ্যে বিভিন্ন লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এরকম একটা বক্স নিই এবং এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট থাকা অবস্থা হচ্ছে এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে যদি আমি এখানে এই কোণাটাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম অনেক লেখা চলে আসছে। এটা ইলাস্ট্রেটর থেকে অটো চলে আসবে, ঠিক আছে? দেন এখানে হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজনীয় লেখা লিখবেন। তো আমি আর এখানে যেহেতু আমি এখানে ডেমো টেক্সট নিতেছি, তো সেটা এটাই থাকুক, সমস্যা নেই। তো হচ্ছে আমি এবার হচ্ছে আমি সিলেকশন টুলটাতে ক্লিক করি। দেখেন আমি এই যে যতটুকু সাইজের বক্সটা নিয়েছিলাম ঠিক ততটুকুর মধ্যে কিন্তু এই লেখাগুলা আছে। আমি এবার হচ্ছে একটু জুম করি। জুম করার পরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমি এটাতে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে হচ্ছে লেখা আমার দেখা যাচ্ছে। তো এই যে আমি যে একটুক্ষণ আগে এখানে দেখালাম যে ক্যারেক্টার প্যানেলটা, যে আমরা ক্যারেক্টার প্যানেলটা শিখবো। ক্যারেক্টার প্যানেলটা কোথায় আছে? এই যে দেখেন উপরে আছে, এখানে দেখেন এই প্যানেলটা কিন্তু চলে যাবে যখন আপনি শুধু টেক্সটে ক্লিক করবেন, তখনই কিন্তু এই জিনিসটা আসবে। এবং এটা অবশ্যই তখনই আসবে যখন হচ্ছে আপনি ওয়ার্ড স্পেসটা এসেনশিয়াল ক্লাসিকে দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে ক্যারেক্টার প্যানেলে ক্লিক করলে দেখেন কিছু নতুন প্যানেল চলে আসলো। তো সর্বপ্রথমে হচ্ছে এখানে দেখেন সার্চ নামে একটা অপশন আছে, এবং এখানে এরকম একটা কিছু লেখা আছে। তো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ফন্ট, ঠিক আছে? তো আপনার পিসিতেও হচ্ছে সর্বপ্রথম এটাই থাকবে। আপনি যদি ফন্ট ইনস্টল করেন তখন হচ্ছে এরকম আমার মতো অনেক ফন্ট চলে আসবে, অনেক ফন্ট থাকবে, ঠিক আছে? তো এগুলা কিভাবে ইনস্টল করতে হয়, কি করতে হয়, এগুলো আমরা সব শিখবো। তো আপাতত আচ্ছা এটার কাজ কি, এখান থেকে আমি ফন্ট খুঁজতে পারি। তো ফন্টের বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের যখন আমরা হচ্ছে সেকশন 3 তে যাব, সেকশন 3 তে যাওয়ার পরে হচ্ছে আমরা লাইন শেপ এগুলো দিয়ে তো শিখবো। তারপর হচ্ছে কালার থিওরি, আইডিয়া, এইসব তখন হচ্ছে আমরা টাইপোগ্রাফি রিলেটেড ক্লাস করব। তখন আমরা ফন্ট নিয়ে আরো অনেক বিস্তর ভাবে ক্লাস করতে পারবো। আজকের ক্লাসটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কিভাবে কি করতে হয় সেগুলো হচ্ছে শিখে নিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে একদম টুলের কাজগুলা যেগুলো আছে সেগুলো শিখবো, এবং আমরা থিওরিটিক্যাল পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা সেকশন হচ্ছে 3 তে শিখবো, ঠিক আছে? তো আমরা মনে করেন ক্যারেক্টার প্যানেলে গেলাম। তো আমরা এখান থেকে প্রথমে কথা হচ্ছে যে উপর থেকে আমরা ফন্টের নাম সিলেক্ট করতে পারবো, এবং সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে আমার ফন্ট টাইপ বা ফন্টের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা। তো এক একটা ফন্টের এক একটা স্টাইল থাকে, যেরকম এই ফন্টের হচ্ছে শুধু রেগুলার স্টাইল আছে। আমরা যদি অন্য একটা ফন্ট ইউজ করি, অন্য ফন্টের, যেরকম এই ফন্টটা সিলেক্ট থাকা অবস্থায় যদি এই ফন্টটাতে ক্লিক করি, দেখেন এখানে অনেক অনেক টাইপ আছে, দেখতে পারতেছেন? তো আমরা আপাতত হচ্ছে মিডিয়াম দিয়ে রাখি। তো এরপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার সাইজ, ঠিক আছে? ফন্ট সাইজ এটা এখন 12 পিটি আছে, ঠিক আছে? তো আমরা 12 পিটি আছে, আমরা যদি বড় করতে চাই তাহলে একটা একটু করে ক্লিক করব, বড় হবে। আবার যদি আমি এখানে টাইপ করি, টাইপ করে যেরকম 20 পিটি লিখি, তাহলেও কিন্তু এটা বড় হবে। আমার হচ্ছে পিটা মুছে গেছিল, যার কারণে এটা কাজ করেনি। তো 20 যদি এখন ওকে দিয়ে দেখেন বড় হচ্ছে। তো এভাবে করা যায়। আবার হচ্ছে এখান থেকে কাস্টমাইজ ভাবে দেওয়া আছে, সেইভাবে আপনারা করতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা যদি যাই, এটা হচ্ছে আমাদের লাইনের যে লিডিং স্পেসটা থাকে, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন, এই দেখেন মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি আমি বাড়াইতে কমাইতে চাই তাহলে হচ্ছে এইভাবে করে বাড়াইতে কমাইতে পারবো। তারপরে হচ্ছে এই সাইডের যে গ্যাপটা থাকে এটা সবসময় অটোই থাকে, যবে কোনো সময় যদি আমার দরকার পড়ে তখন হচ্ছে আমরা সেই অনুযায়ী আমরা করতে পারি, তবে এটা অটো রাখাটাই
শ্রেয়। তো এটা আমি অটো করে দিলাম। তো এরপরে হচ্ছে ভার্টিক্যাল এর মধ্যে যে দুইটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের মাঝখানে অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে এল, এল এর পাশে যে ওটা আছে, এই দুইটা মানে যতটুকু দূরত্ব হবে, মানে এটা হচ্ছে আমার ফন্টের নর্মাল দূরত্ব। কিন্তু আমার যদি দরকার লাগে তখন কিন্তু আমি এটা বাড়াইতে পারবো। যদি আমি এটাতে বাড়াই তাহলে দেখেন প্রত্যেকটা ফন্ট থেকে প্রত্যেকটা সাইজ বা প্রত্যেকটা ফন্ট থেকে প্রত্যেকটা দূরত্ব বেড়ে যাচ্ছে। এই ফন্ট থেকে এটার দূরত্ব, এই ফন্টের থেকে এটার দূরত্ব, এই ফন্টের থেকে এটার, এই ফন্টের থেকে এটার, এভাবে করে প্রত্যেকটা কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছে। আমি এখানে 200 দিই, তাহলে দেখেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব বেড়ে যাচ্ছে। এবার হচ্ছে পার্সেন্টেজের বিষয়টা। এখানে হচ্ছে আপনার কতটুকু পার্সেন্টেজ বড় ছোট হবে সেই জিনিসটা, মানে ফুল আপনি কাস্টমাইজ করতে পারবেন। হাইট, আপনার যে টেক্সটের হাইটটা আছে, হাইটটা। আবার এখানে চওড়ার বিষয়টা আছে। চওড়ার তো হচ্ছে আপনি কতটুকু চওড়া করতে পারবেন, একদম চওড়া বা হচ্ছে একদম মানে একদম যতটুকু মিশানো যায়। তো এটা হচ্ছে আপনার, এগুলো 100-100 থাকে নর্মালি। আর যদি আপনার কোনো ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় তখন আপনারা সেটা করতে পারেন। এছাড়া হচ্ছে বেস লাইন শিফট যেটা আছে, সেটা আমরা একটু দেখি। যে এটা হচ্ছে আপনার যদি ছোট থাকে, যদি আমি এখানে দেখাই যে আপনার ফন্টটার থেকে আমরা বাইরে কত পিক্সেল উপরে যাচ্ছি, কত পিক্সেল নিচে যাচ্ছি সেটা। তো এটা আছে কোন কাজে কাজে লাগে সেই জিনিসটা আমরা একটু দেখাই। উপরে আমি একটা টাইপ টুল নিই, আবার টাইপ টুল নিয়ে লিখি হচ্ছে যে আহ দেখলাম হচ্ছে আমার নামের শর্ট ফর্ম লিখি AHR, দেন হচ্ছে লিখলাম হচ্ছে যে ডিজাইন। ঠিক আছে, তো আমি এটা লিখলাম, লেখার পর হচ্ছে আমি চাচ্ছি যে এই এই এতটুকু পার্টটা একটু এই নিচের দিকে হবে। অর্থাৎ আমরা অনেক সময় আছে যে H2O বা বিভিন্ন মানে সংকেত লেখার সময় যেরকম H2O, হ্যাঁ, ও এরকম যদি আমরা সংকেত লিখি তখন কি হয়, আমাদের এই টুটা কিন্তু নিচে চলে যাবে। যদি আপনারা অনেকেই হয়তো জানেন যে H2 এটা, তো তখন হচ্ছে আমি যেরকম দেখেন এরকম যদি আমি ক্লিক করি তখন এটা সাইজটা ছোট হয়ে যাচ্ছে। এবং এটার যদি আমি ক্লিক করি এতটুকু সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে হচ্ছে নিচে নামাইতে চাইলে নিচে নামাই, এতটুকু রাখি, দেন ওকে দিই, দেখেন তখন কিন্তু আমাদের এই যে H2O এরকম হলো। আমি যদি এটার স্পেসিংটা অর্থাৎ যে আমি যে আমরা যে এই স্পেসটা বাড়াইছিলাম এটা যদি আমি নর্মাল করে দিই তাহলে দেখেন এখন কিন্তু ঠিক আছে। আবার আপনি চাইলে যদি এরকম করে হচ্ছে সংকেত লিখতে পারেন, যেরকম আমি এটার ক্ষেত্রে যেটা দেখা দিতেছিলাম, যেরকম ডিজাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে ডিজাইনের এটার স্পেসটা হচ্ছে আমি একদম কমিয়ে দিলাম। দেন হচ্ছে এটা আমরা নিচের দিকে নিয়ে আসি, আহ, এতটুকু। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে করে আমরা রাখতে চাই, অর্থাৎ আমি এরকম করে সংকেত লিখতে পারি, এটা উপরে স্কোয়ারও দিতে পারি। তো এরকম আর কি, যখন আর কি যে দরকার পড়ে আমার সেটা অনুযায়ী। তো এটা আমি ডিলিট করে দিই, আবার এটাতে চলে আসি। তো দেন হচ্ছে আমাদের রোটেশন, অর্থাৎ আমার টেক্সটের যদি কোনো রোটেট করা লাগে, যেরকম দেখেন আমি এখন ঘুরাচ্ছি, রোটেট হচ্ছে, আমার প্রত্যেকটা টেক্সট কিন্তু রোটেট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা টেক্সট কিন্তু রোটেট হইতেছে। তো আমি এটা নর্মাল স্বাভাবিক নিয়ে আসি, 0। তো এছাড়া হচ্ছে আমরা আরো বিভিন্ন টাইপের কাজ করতে পারি, যেরকম হচ্ছে সবগুলো যদি বড় হাতের করতে চাই তাহলে এটা ক্লিক করে সবগুলো আমার টেক্সট বড় হাতের হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা যদি স্মল ক্যাপ রাখতে চাই সবগুলোকে স্মল ক্যাপে চলে আসবে। আবার T1 যদি দিই এরকম হবে, T1 যদি সাবস্ক্রিপ্ট দিই আবার নিচেরটা দিলে এরকম হবে। নিচে যদি একটা আন্ডারলাইন দিতে চাই তাহলে আন্ডারলাইন হবে, বা মাঝখানে অনেক সময় দাগ দিতে চাইলে দাগ হতে পারে। ঠিক আছে, আমরা এটা একটু কেটে দিই, তাহলে দেখেন এই যে নিচে যদি আন্ডারলাইন দিতে চাই আন্ডারলাইন, আবার যদি আন্ডারলাইন না দিয়ে আমরা যদি এরকম মাছ বরাবর দাগ দিতে চাই দাগ দিতে পারি। দেন হচ্ছে ইউএসএ ফ্রেঞ্চ, এটা হচ্ছে বিভিন্ন এডিশন আর কি ইউএসএ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। দেন শার্পের ক্ষেত্রে এরকম করে আপনি যদি একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এখান থেকে দেখেন নন থাকলে এরকম দেখায়। দেন হচ্ছে আমরা যদি শার্প দিই, শার্প দিলে একদম পারফেক্ট দেখা যাচ্ছে। ক্রিপস দিলে দেখেন অনেক সময় একটু খোঁচা খোঁচা লাগে, আবার স্ট্রং দিলে একদম মোটা মোটা। এছাড়া হচ্ছে এগুলো হচ্ছে গ্লিভ যেগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন ফন্টের ক্ষেত্রে যদি আমরা আরো যখন ডিপলি কাজ করব তখন হচ্ছে এই ফন্টের বিষয়গুলো আমরা ক্লিয়ার হতে পারবো। কারণ এখন হচ্ছে আমরা যদি ওই কাজগুলো দেখতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো তাই আমি এমন করে কিন্তু প্রত্যেকটা ক্লাস সাজাচ্ছি যেন আপনারা একদম যারা আজকে নতুন ইলাস্ট্রেটর গুলো ধরতেছেন তারা যেন সঠিকভাবে বুঝতে পারেন এবং এইভাবেই কাজ করতে পারেন।
তো এরপরে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের জন্য এর আগে সবচেয়ে আমি একটা আপনাদের সাথে একটা ওয়েবসাইটের পরিচয় করে দিই। সেটা হচ্ছে লরেম ইপসাম। তো এটা হচ্ছে আমাদের একটা টেক্সট জেনারেটরের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা এই ওয়েবসাইটের কাজটা যদি শিখে রাখেন ফিউচারে অনেক কাজ লাগবে, যখন আমরা বিভিন্ন টাইপের টেমপ্লেট নিয়ে কাজ করব। তো টেমপ্লেট কি আসে বিষয় এগুলো আমরা সব আরো ফিউচারে দেখতে পারবো। তো এই ওয়েবসাইটে এরকম ডামি টেক্সট আছে, তো এগুলো আমরা কপি করে নিয়ে নিতে পারি। তো আমাদের এখন হচ্ছে প্যারাগ্রাফ লাগবে, লাইন হবে হচ্ছে 3টা। দেন হচ্ছে আমি জেনারেট ক্লিক করি। জেনারেট ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের দেখেন হচ্ছে 1 2 3 3.5 লাইনের মধ্যে একটা সরি প্যারাগ্রাফ ছিল আমাদের, 3টা প্যারা, 3টা প্যারার হচ্ছে আমাদের একটা টেক্সট জেনারেট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কপি করি, দেন হচ্ছে টাইপ টুল এবং ভি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন হচ্ছে যে আমরা যখন এরকম করে কপি করে নিয়ে আসবো তখন কিন্তু এই প্রবলেম পড়তে হবে। দেখেন একদম এরকম একটা প্রবলেম আপনাদের পড়তে হবে। তো এই প্রবলেম থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনার এরকম প্রত্যেকটা মানে যে যে জায়গায় আপনি নিচের লাইনে চলে যেতে চাইতেছেন সেই জায়গায় হচ্ছে আপনার মাউস দিয়ে এরকম করে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরে যখন মাউসটা সেই জায়গায় চলে যাবে তখন আপনি এন্টারে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনারা নিচের লাইনে চলে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেন এরকম করে হচ্ছে আপনারা নিচের লাইনে চলে আসবেন। ওকে। তো এবার হচ্ছে আমরা প্যারাগ্রাফের পার্টটাতে চলে যাই। এর আগে হচ্ছে এই জায়গায় আমার স্পেস চলে আসছে 2টা, তো স্পেস গুলো আমরা ডিলিট করলাম। তো এখন এই সিরিয়াল বরাবর হয়েছে। তো এটা হচ্ছে আমাদের লেফট সাইড বরাবর হচ্ছে এইটা অ্যালাইন হয়ে আছে, ঠিক আছে। আমরা যদি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা প্যারাগ্রাফে যাই, এই যে প্যারাগ্রাফে যে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যালাইন হচ্ছে লেফটে দেওয়া। আমি যদি মিডলে দিই অ্যালাইন সেন্টার, তাহলে দেখেন আমার লেখাগুলো সব সেন্টার বরাবর হয়ে গেছে। অর্থাৎ এই যে সেন্টার, যে লাইন যতটুকু বড় ওই লাইন তত বড় ছড়াচ্ছে এবং এই লাইনটা ছোট। আবার যদি আমি হচ্ছে এবার হচ্ছে রাইট অ্যালাইনে দিতে চাই, তাহলে আমি অ্যালাইন রাইটে দিই, তাহলে হচ্ছে আমার এই বরাবর হচ্ছে সব সোজা থাকলো এবং এটা হচ্ছে আমার বাঁকাতেরা থাকবে, অর্থাৎ যেরকম হচ্ছে আমার লাইন যত বড় হবে ওরকম। এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইন সেন্টার, অর্থাৎ আমি যদি নিয়ে আসি জাস্টিফাই অ্যালাইন সেন্টার দিলে যে মানে সুবিধাটা সেটা হচ্ছে এইভাবে দেখলে আমরা বুঝবো না। আমরা যদি একটা শেপ নিয়ে নিই, শেপের ভিতরে হচ্ছে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন যেরকম হচ্ছে যদি আমি এটাতে সিলেক্ট করি, করার পরে হচ্ছে প্যারাগ্রাফে যাই। এখন যদি আমি জাস্টিফাই অ্যালাইন সেন্টার নর্মাল দিই আগে, নর্মাল দিয়ে দেখেন এই এতটুকু জায়গায় আমার স্পেস কিন্তু দেখেন এতটুকু স্পেস রয়ে গেছে, ঠিক আছে। এই এতটুকু স্পেস রয়ে গেছে। আমি যদি এটাতে সিলেক্ট থাকা অবস্থায় যদি জাস্টিফাই দেই, তাহলে দেখেন আমার পুরাটা বক্স জুড়ে হচ্ছে লেখাটা থাকবে, পুরাটা বক্স জুড়ে, ঠিক আছে। এরকম হচ্ছে জাস্টিফাই অ্যালাইন সেন্টারের কাজ। তারপরে এইভাবে দিলে এইভাবে এই কোণায় আমাদের ফাঁকা থাকবে, পুরোটা দিলে একদম পুরোটা অনুযায়ী ফাঁকা থাকবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ আমার এই পুরো বক্স অনুযায়ী ফাঁকা থেকে এই কোণাটা ফিল আপ থাকবে, এই কোণাটা ফিল আপ থাকবে এবং যা গ্যাপ থাকবে যেরকম দেখেন এই লাইনটা আমার এই কোণা বরাবর মিলানোর জন্য এতটুকু গ্যাপ লাগতো, এই ওয়ার্ডের মাঝখানে এতটুকু গ্যাপ অটোমেটিক দিয়ে দিছে। আশা করি এই জিনিসটার অর্থটা বুঝছেন। এগুলো আমাদের টেমপ্লেটের ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে লাগবে। তাই আপনারা যদি কোনো কিছু না বুঝেন ভিডিওটা টেনে আবারও দেখেন, আবারও দেখে আবার বুঝেন এবং অবশ্যই অবশ্যই আপনারা ইলাস্ট্রেটরে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো শুধু যদি দেখতে থাকেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না, আপনারা সব ভুলে যাবেন। তখন যখন আমরা প্রজেক্টের ক্লাসগুলো করব তখন কিন্তু আপনাদের কঠিন লাগবে বিষয়গুলো। তো আশা করি হচ্ছে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি এক একটা ভিডিও দেখবেন এবং ঠিক ঠিক সেভাবে সেভাবে প্র্যাকটিস করবেন। তো এবার হচ্ছে আমরা মডিউলটাতে চলে যাই। যখন আমরা এই যে থিওরি পার্ট শেষ করে প্রজেক্টের ক্লাস করব তখন হচ্ছে আমরা এই সবগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।